আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলের নিশানায় এবার ইরান, মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা। বোমা হামলা থামলেও গাজায় নোংরা আর রোগের যুদ্ধ এখনও থামেনি। ইরান থেকেই শুরু তৃতীয় বিশ্বযুদ্ধ, ইতিহাস করে ফেলবে খামেনি। ফিলিপাইনে ৩৫০ যাত্রীবাহী ফেরি দুর্ঘটনা, প্রাণহানি ১৫। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ৩ ফিলিস্তিনি নিহত। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আন্তর্জাতিক রাজনীতির দাবা খেলায় মধ্যপ্রাচ্য যেন এখন এক জ্বলন্ত অগ্নিকুণ্ড, আর সেই আগুনের আঁচ এবার সরাসরি গিয়ে পড়ছে ইরানের ওপর, যা বিশ্ববাসীকে নতুন করে ভাবিয়ে তুলেছে যুদ্ধের ভয়াবহতা নিয়ে। ইসরায়েলের নিশানায় এবার ইরান। এই খবরটি বর্তমান জিওপলিটিক্স বা ভূরাজনীতির প্রেক্ষাপটে কতটা গুরুতর সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। কারণ ইসরায়েল এবং ইরানের মধ্যে যে ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার এতদিন ধরে চলে আসছিল, তা এখন সরাসরি সম্মুখ সমরে রূপ নেওয়ার উপক্রম হয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের বিভিন্ন মুভমেন্ট এবং তাদের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বক্তব্যে এটা স্পষ্ট যে তারা আর কেবল নিজেদের সীমান্তে ডিফেন্সিভ বা রক্ষণাত্মক অবস্থানে থাকতে চাইছে না, বরং এবার তারা অফেন্সিভ বা আক্রমণাত্মক কৌশলে ইরানের মূল ভূখণ্ডে আঘাত হানার পরিকল্পনা করছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করছেন। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব এবং তাদের সমর্থিত বিভিন্ন গোষ্ঠীগুলোর কারণে ইসরায়েল সবসময় ইরানকে তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি মনে করে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই উত্তেজনা এক নতুন উচ্চতায় পৌঁছেছে, যেখানে ইসরায়েল মনে করছে এখনই সময় ইরানকে সামরিকভাবে দুর্বল করে দেওয়ার। তবে এখানে ভয়ের জায়গাটা হল, ইরান কোনো সাধারণ বা ছোট সামরিক শক্তির দেশ নয়। তাদের হাতে রয়েছে শক্তিশালী মিসাইল সিস্টেম এবং ড্রোন প্রযুক্তি, যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর তাই যদি ইসরায়েল সত্যি ইরানে বড় কোনো হামলা চালায়, তবে ইরানও যে চুপ করে থাকবে না সেটা বলাই বাহুল্য। বোমা হামলা বা রকেট হামলার শব্দ হয়তো সাময়িকভাবে কমেছে, কিন্তু গাজার বাতাসে এখন ভেসে বেড়াচ্ছে এক নীরব ঘাতক, যা বুলেটের কেউ ভয়ঙ্কর। এবং এই যুদ্ধটা হল নোংরা আর রোগের বিরুদ্ধে এক অসম লড়াই। যুদ্ধের ময়দানে সাধারণত আমরা গোলাগুলি বা ধ্বংসযজ্ঞ দেখি, কিন্তু গাজার বর্তমান পরিস্থিতি এতটাই অমানবিক যে সেখানে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এবং চারদিকে কেবল আবর্জনা আর দূষিত পানির স্তূপ জমে আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বারবার সতর্ক করছে যে গাজায় এখন যে স্বাস্থ্য বিপর্যয় চলছে তা যদি দ্রুত নিয়ন্ত্রণ করা না যায়, তবে বোমার আঘাতে যত মানুষ মারা গেছে তার চেয়ে অনেক বেশি মানুষ মারা যেতে পারে সংক্রামক রোগের কারণে। ভাবা যায় ২১ শতকে এসে মানুষ কেবল একটু পরিষ্কার পানি আর স্যানিটেশনের অভাবে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। গাজার রাস্তাঘাট এখন আবর্জনার ভাগাড়, সুপেয় পানির তীব্র সংকট এবং হাসপাতালের বর্জ্য ঠিকমতো ফেলার জায়গা না থাকায় হেপাটাইটিস, কলেরা এবং পোলিওর মতো রোগগুলো মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে শিশুরা, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা এই পরিস্থিতির সবচেয়ে বড় শিকার হচ্ছে। তাদের ত্বকের বিভিন্ন সংক্রমণ, ডায়রিয়া এবং শ্বাসকষ্টজনিত সমস্যা এখন ঘরে ঘরে। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বলছে সেখানে ত্রাণ হিসেবে খাবার হয়তো কিছু পৌঁছচ্ছে, কিন্তু হাইজিন কিট বা পরিষ্কার পরিচ্ছন্নতার সরঞ্জাম এবং বিশুদ্ধ পানি পৌঁছানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আসলে যুদ্ধ কেবল দালান কোঠা ভাঙে না, যুদ্ধ ভেঙে দেয় একটা জনপদের এবং একটা সমাজের স্বাস্থ্যের মেরুদণ্ড। আর গাজা এখন ঠিক সেই পরিস্থিতির মধ্য দিয়েই যাচ্ছে। স্থানীয় ডাক্তাররা অসহায় হয়ে পড়েছেন, কারণ তাদের কাছে পর্যাপ্ত ওষুধ নেই, অ্যান্টিবায়োটিক নেই, এমনকি হাত ধোয়ার মতো সাবান বা জীবাণুনাশকও নেই। এই নোংরা যুদ্ধ বা স্যানিটেশন ক্রাইসিস এমন এক পর্যায়ে পৌঁছেছে যে মানুষ এখন বেঁচে থাকার জন্য বাধ্য হয়ে দূষিত পানি পান করছে, যা মৃত্যুর ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। ইরান থেকেই শুরু তৃতীয় বিশ্বযুদ্ধ, ইতিহাস কি তবে নতুন করে লিখবেন খামেনি? এই প্রশ্নটা এখন আর কোনো সায়েন্স ফিকশন বা সিনেমার প্লট নয়, বরং বর্তমান বিশ্বের অস্থির পরিস্থিতি এই প্রশ্নটাকে সামনে নিয়ে এসেছে খুব জোরালোভাবে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত এবং কঠোর অবস্থান পশ্চিমা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে যে তবে কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। ইতিহাস ঘাটলে দেখা যায় বড় বড় বিশ্বযুদ্ধগুলো শুরু হয়েছিল খুব ছোট কোনো স্ফুলিঙ্গ থেকে, এবং বর্তমান সময়ে ইরানের স্ট্র্যাটেজিক অবস্থান, তাদের সামরিক সক্ষমতা এবং অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ বলয় গড়ে তোলার যে নীতি, তা পশ্চিমাদের জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। খামেনি বারবার হুঁশিয়ারি দিচ্ছেন যে তাদের ওপর কোনো আঘাত আসলে তার জবাব হবে ইতিহাসের পাতায় লেখার মতো, এবং এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনার পারদ চড়িয়ে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন ইরান এখন আর একা নয়। রাশিয়া এবং চীনের সাথে তাদের ঘনিষ্ঠতা, সামরিক ড্রোন প্রযুক্তি এবং মিসাইল সক্ষমতা তাদের এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে তারা সরাসরি চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। তৃতীয় বিশ্বযুদ্ধ শব্দটা শুনলেই আমাদের মনে আতঙ্ক কাজ করে, কিন্তু ভূরাজনীতির সমীকরণে খামেনির নেতৃত্বে ইরান যদি সত্যিই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় বা তাদের প্রক্সি গ্রুপগুলোকে একসাথে বড় কোনো অ্যাটাকের নির্দেশ দেয়, তবে আমেরিকা এবং তাদের মিত্ররা সরাসরি যুদ্ধে জড়াতে বাধ্য হবে। আর একবার যদি সুপার পাওয়ার দেশগুলো সরাসরি সংঘাতে লিপ্ত হয়, তবে সেটাকে বিশ্বযুদ্ধ ছাড়া আর কি বলা যাবে। খামেনি হয়তো চাইছেন মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্য পুরোপুরি খর্ব করতে, এবং এজন্য তিনি যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত, যা তাকে ইতিহাসের পাতায় হয়তো একজন আপোষহীন নেতা হিসাবে স্থান দেবে। কিন্তু এর বিনিময়ে বিশ্বকে কত বড় মূল্য দিতে হবে সেটাই এখন বড় প্রশ্ন। অনেকে বলছেন খামেনির এই অনড় অবস্থান মুসলিম বিশ্বের অনেক মানুষের কাছে তাকে নায়ক বানাচ্ছে, আবার অনেকে মনে করছেন এটি আত্মঘাতী সিদ্ধান্ত। তবে বাস্তবতা হল বারুদের স্তূপের ওপর বসে আছে বিশ্ব, এবং দেশলাইয়ের কাঠিটা কার হাতে সেটাই এখন দেখার বিষয়। আপনারা কি মনে করেন, বিশ্ব নেতারা কি পারবেন আলোচনার টেবিলে বসে এই সম্ভাব্য মহাযুদ্ধ আটকাতে? ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তবে লাইক দিতে ভুলবেন না। এবার নজর ফেরানো যাক এশিয়ার দিকে, যেখানে ফিলিপাইনে ঘটে গেছে এক হৃদয় বিদারক ফেরি দুর্ঘটনা, যা আমাদের আবারও মনে করিয়ে দিল নৌপথের নিরাপত্তার গুরুত্বের কথা। ফিলিপাইনে ৩৫০ জন যাত্রীবাহী একটি ফেরিতে আগুন লাগার ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, এবং আরও অনেকে নিখোঁজ বা আহত অবস্থায় আছেন। ভাবুন তো সেই মুহূর্তটার কথা, মাঝ নদীতে বা সাগরে যখন মানুষ শান্তিতে ঘুমাচ্ছিল বা গন্তব্যে পৌঁছনোর অপেক্ষায় ছিল, ঠিক তখনই আগুনের লেলিহান শিখা তাদের গ্রাস করে নেয়। এর চেয়ে ভয়ঙ্কর মৃত্যু আর কি হতে পারে? ফেরিটিতে আগুন লাগার পর যাত্রীদের মধ্যে যে আতঙ্ক বা প্যানিক সৃষ্টি হয়েছিল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। অনেকেই জীবন বাঁচাতে উত্তাল সাগরে ঝাঁপ দিয়েছেন, কেউ কেউ আবার আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন। উদ্ধারকারী দলগুলো সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছলেও সাগরের প্রতিকূল আবহাওয়া এবং আগুনের তীব্রতার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে। তবুও কোস্টগার্ড এবং স্থানীয় জেলেদের সহায়তায় অনেককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ফিলিপাইনে ফেরি দুর্ঘটনা নতুন কিছু নয়। হাজার হাজার দ্বীপের এই দেশটিতে যাতায়াতের প্রধান মাধ্যম নৌপথ, কিন্তু প্রায়শই অতিরিক্ত যাত্রী বোঝাই, পুরনো ইঞ্জিন এবং নিরাপত্তা ব্যবস্থার গাফিলতির কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকে। এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের কান্না আর আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। স্বজনরা তীরের অপেক্ষায় আছেন যদি তাদের প্রিয়জন কোনোভাবে ফিরে আসে। এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে উন্নয়নশীল দেশগুলোতে গণপরিবহনের নিরাপত্তা ব্যবস্থা কতটা নাজুক হতে পারে। কর্তৃপক্ষের উচিত এই ধরনের দুর্ঘটনার কারণ সঠিকভাবে তদন্ত করা এবং ভবিষ্যতে যাতে এমন ট্র্যাজেডি আর না ঘটে সে ব্যবস্থা নেওয়া। আমাদের চ্যানেলের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এমন দুর্ঘটনার খবর শুনলে মনটা সত্যিই ভারাক্রান্ত হয়ে যায়। আপনারা যারা নিয়মিত নৌপথে যাতায়াত করেন তারা কতটা নিরাপদ বোধ করেন কমেন্টে জানাতে পারেন। আবারও ফিরছি মধ্যপ্রাচ্যের সংবাদে, তবে এবার ফোকাস সরাসরি গাজার মাটিতে ইসরায়েলি বাহিনীর অপারেশনের দিকে, যেখানে নতুন করে ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ৩ ফিলিস্তিনি নিহত হওয়ার এই ঘটনাটি হয়তো প্রতিদিনকার সংবাদের ভিড়ে একটি সাধারণ সংখ্যা মনে হতে পারে, কিন্তু প্রতিটি মৃত্যুর পেছনে রয়েছে এক একটি পরিবারের স্বপ্নভঙ্গের গল্প।
স্থানীয় সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন ইসরায়েলি স্পেশাল ফোর্স এবং ড্রোনের সহায়তায় চালানো এই অতর্কিত হামলায় ওই ৩ জন প্রাণ হারান এবং এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স দাবি করছে যে তারা নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছিল, কিন্তু ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে যে নিহতরা সাধারণ নাগরিক বা প্রতিরোধ যোদ্ধা যারা নিজেদের ভূখণ্ড রক্ষার চেষ্টা করছিলেন। এই যে একের পর এক প্রাণহানি, এটা যেন এক অন্তহীন চক্রে আবর্তিত হচ্ছে। একদিকে হামলা, অন্যদিকে পাল্টা প্রতিরোধ, মাঝখান দিয়ে ঝরে যাচ্ছে তাজা প্রাণ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার এই ধরনের বিচার বিরহিত হত্যাকাণ্ড বা সিভিলিয়ান ক্যাজুয়ালিটির নিন্দা জানিয়ে আসছে, কিন্তু বাস্তবে মাঠ পর্যায়ে পরিস্থিতির কোনো উন্নতি দেখা যাচ্ছে না। গাজার পরিস্থিতি এমনিতেই নাজুক, তার ওপর এই ধরনের টার্গেটেড কিলিং বা হামলা সেখানকার মানুষের মনে ভীতি এবং ক্ষোভের আগুন আরও বাড়িয়ে দিচ্ছে। নিহত ৩ জনের জানাজায় হাজার হাজার মানুষের ঢল নেমেছিল এবং সেখান থেকে প্রতিশোধের স্লোগান দেওয়া হয়েছে, যা নির্দেশ করে যে শান্তি এই অঞ্চলে সহসাই ফিরছে না। আমরা এই সংবাদের মাধ্যমে আপনাদের কাছে কেবল তথ্য পৌঁছে দিচ্ছি না, বরং বোঝানোর চেষ্টা করছি যে সংঘাতের মানবিক মূল্যটা কত বেশি। বিশ্ব কবে এই রক্তপাত বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে, সেই প্রশ্নই এখন সবার মনে।